প্রিয় শিক্ষার্থীরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের দ্বিতীয় ল্যাবটি পারফর্ম করব। এই ল্যাবে কোড করার জন্য আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করছি। আজকে আমরা নতুন একটি প্ল্যাটফর্ম ইউজ করব, যেটা লিঙ্ক অলরেডি তোমাদের বিএলসি ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে ক্লিক করে সরাসরি প্ল্যাটফর্মটিতে চলে যাচ্ছি। মূলত এই প্ল্যাটফর্মটিতে আমাদের দুটি পোর্শন রয়েছে। বাম পাশের এই সাদা কালারের পোর্শনটি হচ্ছে যেখানে আমরা পাইথনের কোড লিখব সেটি, আর ডান পাশের কালো কালারের অংশটি হচ্ছে যেখানে পাইথনের কোডটি রান করবে বা এক্সিকিউট করবে সেটি। এটিকে আমরা কনসোলও বলে থাকি। পাইথনের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু এটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, আমরা চাইলে কনসোলে এক লাইন করেও কোড এক্সিকিউট করতে পারি। আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। মনে করো যে আমি একটা ভেরিয়েবলে 5 অ্যাসাইন করলাম। আমি যদি এন্টার চাপ দিই, এই কোডটা ঠিকভাবে এক্সিকিউট করেছে, কারণ আমার কাছে কোনো এরর আউটপুট আকারে দেয়নি। আমি চাইলে এখন শুধু এ লিখে যদি এন্টার চাপ দিই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এর ভ্যালুটা আমাকে সে প্রিন্ট করে দেখাচ্ছে। তো পাইথনে আমরা চাইলে এরকম সরাসরি কনসোলেও আমাদের পাইথনের কোড লাইন বাই লাইন লিখে সেটা লাইন বাই লাইন আমরা আপডেট দেখতে পাই। এখানে আমাদের একটা চিহ্ন দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে কারেক্টলি দেখাই, জিনিসটা হচ্ছে এরকম। এই চিহ্নটা দেখা মানেই হচ্ছে আমি এখানে পাইথনের কোড এক্সিকিউট করতে পারবো। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে পারি। আমরা আজকে প্রথমে যে জিনিসটি দেখব সেটি হচ্ছে কম্প্যারিজন অপারেটর। মূলত বিভিন্ন ভ্যালুর মানগুলোর মধ্যে কম্পেয়ার করার জন্যই আমরা কম্প্যারিজন অপারেটর ব্যবহার করে থাকি। সিতেও আমরা অনেক ধরনের কম্প্যারিজন অপারেটর ব্যবহার করি। পাইথনও মোটামুটি সেম টাইপেরই সবগুলো কম্প্যারিজন অপারেটর। আমি তোমাদের কিছু এক্সাম্পল দেখালে তোমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। আমরা ধরো যে 2 আর 3-এর মধ্যে ভ্যালু কম্পেয়ার করতে চাচ্ছি। যদি আমার এখানে ইকুয়াল লেখা হয়, এই কম্প্যারিজন অপারেটরটার অর্থ হচ্ছে 2 আর 3-এর ভ্যালু কি সমান কিনা। লেফট সাইডের ভ্যালু আর রাইট সাইডের ভ্যালু যদি সমান হয়, সেই ক্ষেত্রে আমার এখানকার আউটপুট আসবে বুলিয়ান ভ্যালু ফলস। যেহেতু আমাদের এই দুটো ভ্যালু সমান নয়, সেই জন্য আমাদের আউটপুট এসেছে বুলিয়ান ভ্যালু ফলস। যদি দুটো সমান হয়, তাহলে আমাদের আউটপুট আসবে বুলিয়ান ভ্যালু ট্রু। তাহলে আমরা যদি 3 এর সাথে 3কে কম্পেয়ার করি, তাহলে এটার আউটপুট আসবে ট্রু। সেমভাবে আমরা যেটা করতে পারি, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা থেকে বড় কিনা সেটা আমরা চেক করতে পারি। যেমন আমরা দেখছি যে 2 কি 3-এর থেকে বড় কিনা। আমরা জানি যে 2 3-এর থেকে ছোট, সেই কারণে এই কম্প্যারিজন অপারেটরটার আউটপুট আসবে ফলস। সেমভাবে আমরা চেক করতে পারি 2 কি 3-এর থেকে ছোট কিনা। তাহলে এই যেহেতু 2 3-এর থেকে ছোট, এই কম্প্যারিজন অপারেটরটির আউটপুট আসবে ট্রু। সেমভাবে আমরা চেক করতে পারি যে 2 কি 3-এর থেকে ছোট কিংবা সমান কিনা 3-এর। তাহলে এইটা যদি আমি ইউজ করি, যদি ছোট হয় অথবা সমান হয়, যে কোনোটা ট্রু হলেই এটার আউটপুট ট্রু চলে আসবে। যেমন আমরা যদি 3 <= 3 লিখি, এটার আউটপুটও আমাদের ট্রু আসবে, কারণ 3 3-এর ভ্যালু সমান। এবার আমরা যদি কম্পেয়ার করতে চাই যে দুটো ভ্যালু কি নট ইকুয়াল কিনা, সেটা আমরা করব এইভাবে। তাহলে এই চিহ্নটার মানে হচ্ছে দুটো ভ্যালু ইকুয়াল নয়, এই জিনিসটা আমরা চেক করতে চাচ্ছি। যদি আমরা এটা আমাদের স্টেটমেন্ট আকারে এন্ট্রি দিই, এটার আউটপুট আসবে ট্রু, কারণ আমরা জানি যে 2-এর ভ্যালু কখনো 3-এর ভ্যালুর সমান নয়। মূলত আমরা কম্প্যারিজন অপারেটরকে কাজে লাগাই আমাদের
ইফ এলস স্টেটমেন্টে যখন আমরা কন্ডিশন চেক করতে চাই ইফ এলস স্টেটমেন্টের ভিতরে, তখন হচ্ছে আমাদেরকে এই কম্প্যারিজন অপারেটরগুলো সাহায্য নিতে হয়। আমরা যেরকম নিউমেরিক ভ্যালুর ভিতর কম্প্যারিজন করতে পারি, সেমভাবে আমরা আমাদের স্ট্রিং ভ্যালুর ভিতরও কম্প্যারিজন অপারেশন করতে পারি। যেমন আমি যদি লিখি বাংলাদেশ ইকুয়াল ইকুয়াল দেখো আমাদের বাম পাশের স্ট্রিং এবং ডান পাশের স্ট্রিং দুটি স্ট্রিংই সেম, যার কারণে আমরা এই স্ট্রিংয়ের কম্প্যারিজন অপারেশনের আউটপুট পেলাম ট্রু। এখানে একটা বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্রিংয়ের ক্ষেত্রে তার কেস ম্যাটার করে। দ্যাট মিনস এটা কি বড় হাতের অক্ষর দিয়ে লেখা নাকি ছোট হাতের অক্ষর দিয়ে লেখা। আমি যদি একটা এক্সাম্পল দেখাই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। এখানে দেখো লেফট পাশের স্ট্রিংয়ে আমাদের প্রথম বিটা ক্যাপিটাল এবং রাইট পাশের স্ট্রিংয়ে প্রথম বিটা স্মল লেটারে লেখা। আমরা যদি এখন এন্টার চাপ দিই আমাদের এটার কম্প্যারিজন আউটপুট আসবে ফলস, কারণ স্ট্রিং দুটো আসলে সেম না। নেক্সট আসি আমি আমরা যদি কোনো সংখ্যাকে লিস্ট আকারে প্রকাশ করতে চাই, এখানে পাইথনে লিস্ট বলতে বোঝানো হয়েছে কোনো সংখ্যার অ্যারে। এটা সংখ্যাও হতে পারে, স্ট্রিংও হতে পারে। পাইথনে আমরা অ্যারে কিভাবে রিপ্রেজেন্ট করব সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পাইথনে অ্যারেকে আমরা লিস্ট নামে আখ্যায়িত করে থাকি। তাহলে আমি যদি একটা লিস্ট ক্রিয়েট করতে চাই, আমাকে যেটা করতে হবে, অ্যারে যেরকম আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতরে শুরু হয়, লিস্টও আমাদের এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে শুরু হবে। তা আমি কিছু সংখ্যা লিখে চাইলে এরকম একটা লিস্ট তৈরি করে ফেলতে পারি। তাহলে আমি যদি এখন এন্টার চাপ দিই আমাদের একটা লিস্ট তৈরি হয়ে গেল। তুমি চাইলে শুধু লিস্ট লিখে এন্টার চাপ দিলেই তোমাকে আউটপুট দেখাতে পারে, অথবা তুমি আগের ক্লাসের মতো প্রিন্ট লিখে তার ভিতরে প্যারামিটার আকারে লিস্ট পাস করতে পারো। এটা দিলেও তোমাকে সেম আউটপুটই দিবে। এখন আসি, আমি একটু স্ক্রিনটিকে ক্লিয়ার করে নিই। এখন আসি যে আমি একটা লিস্ট তৈরি করলাম, আগের লিস্টই আমি লিখতেছি বা নতুন করে। এখন আমি চাচ্ছি যে লিস্টের কোনো একটা স্পেসিফিক উপাদান দেখানোর জন্য, যেটা আমরা অ্যারে ইন্ডেক্সিংয়ের মাধ্যমে করে থাকতাম। আমরা যদি এখানে একটু দেখাই তোমাদের, সাপোজ মনে করো আমাদের এ একটা অ্যারে ছিল, এই অ্যারের যদি উপাদানগুলো এরকম থাকে, সিতে আমরা জানি ইন্ডেক্স হচ্ছে 0 থেকে শুরু হয়, পাইথনও সেম। আমরা ধরতে পারি যে এই তিনটা এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 0, 1, 2। তাহলে আমরা যদি পার্টিকুলার কোনো এলিমেন্টকে দেখতে চাই, ধরে নাও যে আমরা 2কে দেখতে চাচ্ছি, তাহলে আমরা এভাবে লিখে দিতাম আমাদের কোডে অ্যারের নাম এবং তারপর হচ্ছে অ্যারের ইন্ডেক্স। আমরা পাইথনও সেম কাজটি করব। আমাদের যেটা করতে হবে, আমি যদি প্রিন্ট কমান্ডে লিখি, আমাকে লিস্টের নাম লিখতে হবে এবং থার্ড ব্র্যাকেটের ভিতর যেই উপাদানটা দেখতে চাচ্ছি সেই উপাদানের ইন্ডেক্সটা লিখতে হবে। তা আমি প্রথম উপাদানটা দেখতে চাচ্ছি। আমি একটু আগে তোমাদেরকে বললাম যে পাইথনের আমাদের ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, তাহলে প্রথম উপাদান দেখতে হলে আমাকে লিখতে হবে লিস্টের থার্ড ব্র্যাকেটের ভিতর 0। আমি যদি এন্টার চাপ দিই এটার আউটপুট আসবে 1। তাহলে এইভাবে আমি সেমভাবে চাইলে লিস্টের অন্যান্য উপাদানগুলো দেখতে পারি। এখানে লিস্টের ভিতর ইন্ডেক্স 2 মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি লিস্টের থার্ড উপাদানটা দেখতে যাচ্ছি, যেহেতু 0 থেকে ইন্ডেক্স শুরু হচ্ছে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যদি এমন কোনো কিছু একটা দেখতে চাই যেটা লিস্টের ইন্ডেক্সের বাইরে, ধরে নাও যে আমি 5ই লিখলাম, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে আমাদের লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স ভ্যালু হবে আসলে 4। তা আমি যদি ভুলে এই কাজটি করে ফেলি আমাকে আসলে এরর দিবে।
এবং এই অ্যারোটাতে আমাদের স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে লিস্টের ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। দ্যাট মিনস আমি লিস্টের ইন্ডেক্সের বাইরের কোনো ইন্ডেক্সকে অ্যাক্সেস করার ট্রাই করতেছি। আমরা সংখ্যা দিয়ে যেরকম লিস্ট তৈরি করতে পারি সেমভাবে আমরা স্ট্রিং দিয়েও লিস্ট তৈরি করতে পারি। আমি যদি এখানে তোমাদেরকে দেখাই, যদি কখনো ক্লিয়ার করো তুমি এখান থেকে একটু রান বাটনে চাপ দিয়ে নিবে, তাহলে তোমার কোডটা আবার তুমি এক্সিকিউট করতে পারবে। তোমাকে এই আইকনটা চেক করে নিতে হবে যে এই আইকনটা এসেছে কিনা। আমি তোমাদের এখান থেকে কিছু স্ট্রিং কপি করে এখানে পেস্ট করতেছি। আমরা এখানে আসলে স্ট্রিংয়ের একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। তো এখানে সার্কের কয়েকটা দেশের নাম লেখা আছে। আমরা যদি এন্টার চাপ দিই আমাদের একটা লিস্ট তৈরি হয়ে যাবে। তা আমরা চাইলে এখানে আগের মতোই আমাদের লিস্টটাকে প্রিন্ট করে দেখতে পারি। আমি যদি লিস্টের নাম লিখি তাহলে পুরো লিস্টটাই আমাদের প্রিন্ট হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের পুরো লিস্টটা প্রিন্ট হয়ে গেছে। ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশনের কোনো পার্থক্য নেই, পাইথনে দুটি স্ট্রিং রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমি প্রথম ল্যাবে তোমাদেরকে এটা এক্সপ্লেন করেছিলাম। এখন ধরো আমি চাচ্ছি যে ইন্ডিভিজুয়াল কোনো একটা লিস্টের আইটেম প্রিন্ট করতে। আমরা ঠিক সেমভাবেই এই কাজটি করব। ফার্স্টে লিস্টের নাম লিখব এবং থার্ড ব্র্যাকেটের ভিতর লিস্টের ইন্ডেক্সটি লিখব। যদি আমি সার্ক 0 লিখি তাহলে আমাদের প্রথম এলিমেন্টটি প্রিন্ট হবে, যেটি হচ্ছে বাংলাদেশ। আমাদের লিস্টের কিছু ফাংশন রয়েছে, বিল্ট ইন ফাংশন রয়েছে, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট কিছু ডাটা প্রোভাইড করে। ধরো যে তুমি দেখতে চাচ্ছ এই লিস্টের লেন্থ কতটুকু, দ্যাট মিনস এই লিস্টে কয়টি দেশের নাম লেখা আছে। আমরা চাইলে সেই জিনিসটি খুব সহজেই বের করতে পারি। লেন নামে একটি মেথড রয়েছে। আমরা এর ভিতরে যদি আমাদের লিস্টটিকে পাস করাই এবং এন্টার চাপ দিই তাহলে এটা লেন্থ চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টোটাল 60টি দেশ রয়েছে সার্ক যে লিস্ট তার ভিতরে। তাহলে লেন্থও আমাদেরকে সেই ডাটাটি প্রোভাইড করতেছে। এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লাগে হচ্ছে যদি আমরা কোনো লিস্টের ডাটার উপরে লুপ চালাতে চাই এবং কয়টি এলিমেন্ট আছে সেটি জানার দরকার পড়ে, তখন আমরা লেন্থ দিয়ে সরাসরি লিস্টের ডাটার সংখ্যাটা বের করতে পারি। তাহলে লেন্থ আমাদেরকে জানান দেয় যে একটা লিস্টে কয়টি এলিমেন্ট রয়েছে। এখন আসি যে আমি বের করতে চাচ্ছি কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট কি আমাদের লিস্টে আছে কি না। তাহলে এই জিনিসটা আমরা খুব সহজেই করতে পারি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যেই এলিমেন্টটিকে আমি সার্চ করতে চাচ্ছি সেই এলিমেন্টটি লিখতে হবে। ধরো যে আমি আমার নামকে সার্চ করতে চাচ্ছি সার্ক আমাদের যে লিস্ট রয়েছে সেই লিস্টের ভিতরে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে যাকে সার্চ করতে চাচ্ছি সেই স্ট্রিংয়ের ভ্যালুটা লিখতে হবে। এরপর একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইন কিওয়ার্ড। তারপর আমাদের জাস্ট লিস্টের নামটা লিখে দিলেই হবে। তাহলে আমি এই লাইনটার মিনিং দাঁড়াচ্ছে নাহিদ যেই স্ট্রিংটি রয়েছে এটিকে আমাদের সার্ক লিস্টে রয়েছে কিনা সেটা আমরা সার্চ করতে চাচ্ছি। আমি যদি এন্টার চাপ দিই, যেহেতু নাহিদ নামে কোনো স্ট্রিং সার্ক লিস্টের ভিতর নেই, সুতরাং এটার আউটপুট আসবে আমাদের ফলস। তাহলে আমি চেক করার জন্য যদি এখানে নেপাল লিখে সার্চ দিই, এটার আউটপুট আসবে ট্রু। এটাকে আমরা ধরতে পারি যে অনেকটা কম্প্যারিজন অপারেটরের মতোই, জাস্ট আমরা একটা ভ্যালুকে সার্চ করতেছি যে এটা কি লিস্টে আছে কি নাই। আমরা যদি সেমভাবে সার্চ করতে চাই যে কোনো কিছু কি লিস্টে নাই, সেটাও আমরা করতে পারি। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে ইনের আগে একটা নট অপারেটর বসাতে হবে। তাহলে আমরা যদি লিখি নাহিদ নট ইন সার্ক, এটার স্টেটমেন্টের মিনিং দাঁড়াচ্ছে নাহিদ সার্কে নেই। এই স্টেটমেন্টটা কি সত্য নাকি মিথ্যা।
আমরা যদি এন্টার চাপ দিই এটার আউটপুট আসবে ট্রু, কারণ নাহিদ নামে সার্ক লিস্টের ভিতর কোনো আমাদের ডাটা নেই। এখন আমরা যদি সার্ক লিস্টের কোনো একটা ডাটাকে লিখি, ধরে নাও যে লিখলাম ভুটান, আমি যদি লিখি যে নট ইন সার্ক, এটার আউটপুট আসবে ফলস, কারণ হচ্ছে এই উপাদানটি আসলে লিস্টে রয়েছে। তাহলে এই অপারেশন দুটোর মাধ্যমে আমরা খুব সহজেই বের করতে পারি আমাদের লিস্টে একটা উপাদান কি আছে নাকি নাই, এই জিনিসটি। এখন আসি যে আমরা ইফ এলস অপারেশন কিভাবে পারফর্ম করব, এই জিনিসটি আমরা খুব সহজেই আমাদের বের করতে পারি। আমি আমাদের এই কোডের সাপেক্ষে যদি তোমাদেরকে দেখাই, আমি একটা কাজ করি, আমি এখন হচ্ছে আপাতত পাইথন কম্পাইলার থেকে বের হয়ে আমি তোমাদেরকে পাইথনের কোডের এখান থেকে তোমাদেরকে দেখাই। তাহলে প্রথমেই আমরা যেটা করব, সার্ক নামে আমাদের একটা লিস্ট ক্রিয়েট করে নিব। এরপর আমাদের কাজ হচ্ছে, আমি জানতে চাচ্ছি যে ইউজার একটা কান্ট্রির নাম লিখবে, সেই কান্ট্রিটা কি আসলে সার্কের ভিতর আছে কি নেই। তাহলে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যেটা হচ্ছে আমাদের কান্ট্রি ভেরিয়েবল, আর আমি ইউজার থেকে একটা ইনপুট নিলাম। এখানে এসে একটা স্ট্রিং লিখবে যে এন্টার দ্য নেম অফ দ্য কান্ট্রি। তাহলে এই ইনপুটটা নেওয়ার পর আমরা কান্ট্রি ভেরিয়েবলে একটা কান্ট্রির নাম পাবো স্ট্রিং আকারে। এখন আমরা চাচ্ছি চেক করতে যে এই কান্ট্রির নেমটা কি আসলে সার্কে আছে কিনা। তাহলে এই জিনিসটা আমরা খুব সহজেই বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের ইন অপারেটরের মাধ্যমে। আমরা এখন যেটা করতে চাচ্ছি, যদি কান্ট্রিটা আমাদের সার্কেল লিস্টে থাকে তাহলে প্রিন্ট করব যে কান্ট্রি ইজ এ মেম্বার অফ সার্ক, আর যদি না থাকে তাহলে প্রিন্ট করব নো দ্য কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ সার্ক। তাহলে এই জিনিসটা করার জন্য আমরা যেটা করতে হবে, আমাদেরকে একটা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে হবে। তাহলে ইফ স্টেটমেন্টকে ব্যবহার করার জন্য আমাদের প্রথমে ইফ কিওয়ার্ডটা লেখা লাগবে। এরপর আমরা যাকে সার্চ করতে চাচ্ছি, যেমন আমাদের এখানে কান্ট্রিকে সার্চ করতে চাচ্ছি, আমি ভেরিয়েবলটা লিখব। এরপর আসলে বেসিক্যালি আমরা কন্ডিশনটা লিখতেছি ইফের পরে, যে আমরা কোন কন্ডিশনটাকে চেক করব। তাহলে আমি আসলে চেক করতে চাচ্ছি যে কান্ট্রি কি আমাদের সার্ক লিস্টে আছে কিনা, এটা হচ্ছে আমাদের ইফের সেই কন্ডিশনটা। সিনট্যাক্সটা হচ্ছে কন্ডিশন লেখার পর আমাদেরকে একটা কোলন সাইন ব্যবহার করতে হবে। এরপর তুমি যদি এন্টার চাপ দাও, পাইথনে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, পাইথনে আমরা কোনো ধরনের সিতে যেরকম আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্লককে সেপারেট করি, এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিলে আলাদা ব্লক হয়, পাইথনে আমরা নর্মালি এরকম কোনো ব্লক সেপারেশন ইউজ করি না। তো পাইথনে এই সেপারেশনটা হয় হচ্ছে ইন্ডেন্টেশনের মাধ্যমে। ইন্ডেন্টেশন বলতে বোঝায় যে আমি যদি লাইনগুলোকে ট্যাবের মাধ্যমে ডান দিকে সরাই, আমি যদি তোমাকে একটু এক্সাম্পল দিই তাহলে মনে হয় তোমার ক্লিয়ার হবে। মনে করো এখানে a = 5 লিখলে, দেখো ইফ বরাবর একটা লাইন দেখা যাচ্ছে। তুমি যা কিছু লেখো না কেন, এটা তোমার ইফ স্টেটমেন্টের ভিতরেই এক্সিকিউট হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে। কিন্তু তুমি যদি এর বাইরে এসে লেখো e = 5, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই চারটা লাইন আসলে ইফের ভিতরে সে ধরে নিবে। যে দেখো আমি যদি ইফটাকে ফোল্ড করি, এই চারটা লাইন আসলে ইফের ভিতরে ধরে নিয়েছে। তাহলে এই লাইনটা কেন ইফের বাইরে আসলো, কারণ হচ্ছে এর যে ইন্ডেন্টেশন, আমাদেরকে এর ইন্ডেন্টেশনের ভিতরে থাকলে এটাকে ইফ ধরবে, আর যদি ইন্ডেন্টেশনের বাইরে থাকে তাহলে এটাকে ইফ ধরবে না। ইন্ডেন্টেশন বলতে হচ্ছে স্পেসিং বোঝানো হচ্ছে আর কি। তাহলে আমাদের পাইথনে হচ্ছে ব্লককে সেপারেট করা হয় ইন্ডেন্টেশনের মাধ্যমে। তাহলে আমাদের এই কন্ডিশনটা যদি ট্রু হয়, আমরা জাস্ট কিছুই না, আমরা একটা প্রিন্ট অপারেশন করব। প্রিন্ট করে বলবো আমাদের কান্ট্রির ভ্যালুটা, এটা হচ্ছে একটা সার্কের মেম্বার, ইজ এ মেম্বার অফ সার্ক।
এটা হবে আমাদের আউটপুট। এখন যদি কোনো কারণে আমাদের এই কান্ট্রিটা যদি স্যারকে খুঁজে না পাওয়া যায়, তাহলে আমরা হচ্ছে এলস কন্ডিশনটাকে এক্সিকিউট করব। তাহলে আগের মতোই এলস লিখব, তারপর হচ্ছে একটা কোলন লিখতে হবে আমাদের, ইন্টার চাপ দিব। যেহেতু এলসের থেকে আমরা একটু ভিতরে আছি, তার মানে হচ্ছে এই ব্লকটা এলসের ভিতরে এক্সিকিউট করবে আগের মতোই ইন্ডেন্টেশনের জন্য। তাহলে আমরা জাস্ট প্রিন্ট করব যে কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ সার্ক। তাহলে আমরা যদি এই কোডটিকে রান করি, দেখো ডান পাশে তোমার কাছে কান্ট্রির নাম জানতে চাচ্ছে। আমি যদি এখানে আমার নামটি লিখি, তখন তোমাকে আউটপুট দেখাবে নাহিদ ইজ নট এ মেম্বার অফ সার্ক। এটা হচ্ছে একদম বেসিক একটা ইফ এলস স্টেটমেন্ট। যারা এখনও পুরোপুরি ক্লিয়ারলি বুঝোনি, তোমরা ভয় পাওয়ার কারণ নেই, আমি তোমাদেরকে আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করছি। আমরা এখন হচ্ছে আমাদের নাম্বারের যে গ্রেড বুক রয়েছে, আমরা একটা সিম্পল গ্রেড বুক ইমপ্লিমেন্ট করব ইফ এলস স্টেটমেন্ট দিয়ে। তা আমি প্রথমেই একটা আমাদের ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। সেই ভেরিয়েবলটি হচ্ছে মার্কস। এখানে ইউজার আমাকে ইনপুট দিবে তার মার্কস। আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ইনপুট যে মেথডটি রয়েছে সে কিবোর্ড থেকে স্ট্রিং আকারে ইনপুট নেয়। আমাদের প্রথম কাজ হচ্ছে এই স্ট্রিংটিকে ইন্টিজারে কনভার্ট করে নেওয়া। আমরা ইন্টিজার মেথডের ভিতর এই স্ট্রিংটিকে পাস করলে অটোমেটিক্যালি এই স্ট্রিং ভ্যালুটি ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা এই মার্কসের ভিতর আসলে আমাদের সেই নাম্বারের ইন্টিজার ভ্যালুটি পেয়ে যাব। এবার আমাদেরকে ইফ এলস লজিকটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো প্রথমে আমি আসি যে কারা এ প্লাস গ্রেড পাবে। এ প্লাস গ্রেড পাওয়ার শর্ত হচ্ছে আমার মার্কসের ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু 80 হতে হবে। তাহলে আমরা ইফের কিওয়ার্ডটা লিখব, তারপর স্পেস দিয়ে তার কন্ডিশনটা লিখব, যে কন্ডিশনটা ইফ স্টেটমেন্টে চেক করতে চাচ্ছি, তারপর একটা কোলন লিখব। এবার যদি আমি ইন্টার চাপ দিই, এর ভিতরে যা লিখব এটা মিন করতেছে যদি আমাদের এই ইফের কন্ডিশনটা ট্রু হয়, তাহলেই আমাদের এই ভিতরের কোডটা এক্সিকিউট করবে। তাহলে আমরা আসলে গ্রেড নামে একটা ভেরিয়েবলে এ প্লাস অ্যাসাইন করে রাখতে চাচ্ছি। তার মানে আমার বোঝাচ্ছে যদি ইফ মার্কসের ভ্যালুটা 80-র চেয়ে বড় হয়, তাহলে 80-র চেয়ে বড় বা সমান হয়, তাহলে আমরা এ প্লাস গ্রেডটা অ্যাসাইন করে দিব। নেক্সট আমরা চেক করতে চাচ্ছি যে আমাদের মার্কসের ভ্যালু কি 70-র চেয়ে বড় কিনা। যদি 70 সমান বা বড় হয়, আচ্ছা আমাদের ক্ষেত্রে 75, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখানে নর্মালি হচ্ছে আমরা সিতে এলস ইফ এভাবে লিখি। আমাদের পাইথনে এলস ইফ লেখার নিয়ম হচ্ছে এলিফ, এটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয়। আমাদের এলস ইফ আমরা লিখতে পারি না, পাইথনের এলস ইফের কিওয়ার্ডটা হচ্ছে এলিফ। তাহলে এলিফের ভিতর আমরা আমাদের লজিকটা দিয়ে দিব। আমরা নেক্সট গ্রেড চেক করতে চাচ্ছি যে 75-এর সমান কিংবা 75-এর চেয়ে বড় কিনা। যদি এই গ্রেডটি হয়, তাহলে আমাদের গ্রেডের ভ্যালু হিসাবে আমরা সেট করব বড় হাতের এ। আমার মনে হচ্ছে তোমরা বিষয়টি ধরতে পারছো। নেক্সট হচ্ছে আমাদের এলস ইফ, যেটাকে আমরা এলিফ লিখব। এটা লিখব মার্কস গ্রেটার দেন ইকুয়ালস টু 70। যদি 70 সমান বা 70-র চেয়ে বড় হয়, তখন আমরা গ্রেড হিসেবে অ্যাসাইন করব এ মাইনাস। এভাবে চলতে থাকবে। চলতে থাকার পর আমাদের লাস্ট যেই আমাদের কন্ডিশন বা লজিকটা থাকবে, এটাকে আমরা এলসের ভিতর দিব। এলসের পরে আমাদের কোনো ধরনের শর্ত লেখা যাবে না, যেমন হচ্ছে এরকম লেখা যাবে না, শর্ত তোমার এলস স্টেটমেন্টের পরে লেখা যাবে না। উপরে সব শর্ত ফেল হলে তখন হচ্ছে আমাদের এলস স্টেটমেন্টে প্রবেশ করবে। এলসের পর আমাদের একটা কোলন লিখতে হবে। কোলন দেওয়ার পর আমরা জাস্ট তার গ্রেড ভ্যালুটা অ্যাসাইন করে দিব। আমি জাস্ট এখানে লিখে দিই যে নট এ গ্রেড। মূলত হচ্ছে এরকম থাকবে আমাদের কোডটা।
আমরা এখন হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের বাইরে এসে জাস্ট একটা প্রিন্ট করব। প্রিন্ট করলাম যে ইউর গ্রেড ইজ, কমা দিয়ে এখানে আমাদের গ্রেডের মানটা প্রিন্ট করতে যাচ্ছি। এখানে আমি যদি মানে ইন্টার দিয়ে স্পেস না দিতাম তাহলেও কোনো সমস্যা নেই, ইন্টার দিয়ে স্পেস দিলেও কোনো সমস্যা নেই, এটা আমাদের কোডে কোনো এফেক্ট করবে না। খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রিন্টটাকে যদি আমি ইন্ডেন্ট করি এটা কিন্তু এলসের ভিতর চলে আসবে, এটা করা যাবে না। প্রিন্টটাকে অবশ্যই এলস যেইখানে আছে ইন্ডেন্টেশনের লাইন বরাবর, এই লাইন বরাবর প্রিন্টটাকে রাখতে হবে। এটা মিন করতেছে যে আমরা ইফ এলস যে ব্লকটা আছে আমাদের, এই ইফ এলস ব্লক তার বাইরে আছি এই মুহূর্তে। তাহলে আমি যদি কোডটাকে রান করি, ডান পাশে দেখতেছো তোমার কাছে মার্কস যাচ্ছে। আমি যদি আমার মার্কস হচ্ছে 77 এন্ট্রি দিই, আমার গ্রেড দেখাবে এ, কারণ হচ্ছে প্রথম ইফের কন্ডিশনে আমার ফেল হয়েছে, ফলস হয়েছে, তখন সে এল ইফের কন্ডিশন চেক করেছে, তাহলে এই কন্ডিশনটাতে আমার ট্রু আসছে, যেহেতু আমার মার্কস 75-এর চেয়ে বড়, এই কারণে আমার গ্রেডের ভ্যালু অ্যাসাইন হয়েছে এ। তারপর জাস্ট আমার গ্রেডের ভ্যালুটা এখানে প্রিন্ট হয়েছে। তা আশা করি তোমরা ইফ এলস স্টেটমেন্ট কীভাবে কাজ করে সেই জিনিসটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ইফ এলস ব্যবহার করার নিয়ম হচ্ছে ইফের পরে আমরা একটা কন্ডিশন লিখব, একটা কোলন ব্যবহার করব, তারপর হচ্ছে ট্রু কেসে আমাদের কি হবে সেই জিনিসটা লিখে দিব। ইফের পরে যদি আমাদের আরও কন্ডিশন ব্যবহার করতে হয় তাহলে আমরা এলস ইফ কিওয়ার্ডটা ইউজ করব। এখানে এলস ইফ কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে, যেটাকে এলিফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় পাইথনে। সবার লাস্ট যে কন্ডিশনটা, মানে সব কিছু উপরে সব কিছু ফলস হলে যেটা হবে সেটাকে আমরা এলস দিয়ে লিখে দিব, এবং এলসের পরে কোলন লিখতে ভুল করা যাবে না। আশা করি তোমরা মোটামুটি এলস ইফ এবং ইফ এলসের ব্যবহার তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমরা এখন দেখব যে পাইথনে আমরা কিভাবে লুপ স্টেটমেন্ট রান করতে পারি। আমি আমার কোডটা মুছে দিচ্ছি। পাইথনে লুপ স্টেটমেন্ট রান করা খুবই ইজি। আমরা দুই ধরনের লুপ হয় পাইথনে, একটি হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ফর লুপ, আরেকটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ। তোমরা ফর লুপ বা হোয়াইল লুপ যে কোনোটি পাইথনে ব্যবহার করতে পারো। তো ফর লুপের জন্য আমাদের যেটা করতে হবে, ফর কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এরপর আমাদেরকে আমরা যেরকম সিতে লিখতাম যে i = 0, আমি সি এর সাপেক্ষে তোমাদেরকে দেখাই, <= ধরো 5, i++ এরকম লিখতাম। আমরা এখন আর এইভাবে লিখতে পারবো না, আমাদের পাইথনের ক্ষেত্রে এটা লিখতে হবে এরকম। আমরা ধরে নিলাম যে ফর ইন্ডেক্সটা হিসেবে আমরা i কে সিলেক্ট করলাম, এবার আমাদেরকে ইন দিয়ে আমরা লিখব। আমরা লুপকে যদি মাল্টিপল টাইমস ব্যবহার করতে চাই, আমরা রেঞ্জ নামে একটা মেথড রয়েছে, এই মেথডটাকে কল করতে পারি। রেঞ্জ যদি আমাদের 5 দিই, তার মানে এটা মিন করতেছে লুপটা 5 বার ঘুরবে। আমি এখানে প্রিন্ট করলাম, আমার নামটা লিখলাম। আমি যদি এখন এই কোডটাকে রান করি তাহলে দেখো আমার নামটা 5 বার প্রিন্ট হয়েছে। রেঞ্জ যদিও এখানে রেঞ্জ 5 মানে বোঝাচ্ছে আমার নামটা 5 বার প্রিন্ট হবে, কিন্তু রেঞ্জের ভ্যালু আসলে 0 থেকে ইটারেট করা শুরু করে। আমি কি বোঝাতে চাচ্ছি, তুমি যদি এখানে i ভ্যালুটাকে প্রিন্ট করো তাহলে তুমি বুঝতে পারবে। এখানের i এর ভ্যালুটা হবে 0 থেকে 4 পর্যন্ত। দ্যাট মিন্স রেঞ্জের ভিতর যে ভ্যালুটা দিবা তার আগ পর্যন্ত আমাদেরকে ভ্যালুটা রান করবে। যদি রান করি দেখো এখানে 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তাহলে রেঞ্জ 5 মানে অ্যাকচুয়ালি মিন করতেছে, কেউ যদি লেখে যে রেঞ্জ ব্র্যাকেটে যদি লেখে 5, এটা অ্যাকচুয়ালি মিন করতেছে আমাদের কাউন্ট শুরু হবে 0 থেকে,
আমরা যদি এরকম লিখি স্টেটমেন্টটা আসলে যে আই ইন রেঞ্জ 5, তার মানে বোঝায় যে কাউন্ট শুরু হবে হচ্ছে 0 থেকে, এটা একটু ভুল লিখেছি, হ্যাঁ ঠিক লিখেছি, সরি। আমাদের ম্যাথমেটিক্যালি এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে এটার মিনিংটা দাঁড়ায় যে আই এর ভ্যালু 0 থেকে শুরু হবে, ভ্যালুটা এক এক করে বাড়তে থাকবে, কতক্ষণ পর্যন্ত বাড়বে, রেঞ্জের ভিতরে যে সংখ্যাটা রয়েছে তার আগ পর্যন্ত। দ্যাট মিন্স লাস্ট ভ্যালুটা রেঞ্জের ইনক্লুডেড না। এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে, অনেকে বিগিনিং ক্ষেত্রে এটা ভুল করে ফেলে। আচ্ছা, এখন যেহেতু ভ্যালুটা সবসময় 0 থেকে শুরু হচ্ছে, কেউ যদি চায় যে ভ্যালুটাকে 1 থেকে শুরু করতে, বা আমি চাচ্ছি যে ভ্যালুটাকে 2 থেকে শুরু করতে, তাহলে আমরা কিভাবে করতে পারি? এটা করা খুবই সহজ, সেটা হচ্ছে রেঞ্জে আমরা স্টার্টিং ভ্যালুটা লিখে কমা দিয়ে দিব। তাহলে এটা দিয়ে মিন করতেছে রেঞ্জ আমাদের আই এর ভ্যালুটা হচ্ছে 2 থেকে শুরু হবে এবং 5-এর আগ পর্যন্ত সে প্রিন্ট করবে। আমি যদি কোডটাকে আবার এক্সিকিউট করি, দেখো এখানে 2 থেকে শুরু হয়েছে, 5-এর আগে শেষ হয়ে গিয়েছে। এখানে দেখো প্রতি স্টেপে হচ্ছে এক এক করে বাড়তেছে, কিন্তু আমরা জানি যে সিতে যখন আমরা ফর লুপ লিখি তখন আমরা চাইলে একের চেয়ে বেশিও বাড়াতে পারি। তাহলে ওই কাজটা আমরা কিভাবে করব? ওই কাজটা করাও খুব সহজ। আমি ধরে নিলাম যে আমরা 1 থেকে 101 সিলেক্ট করলাম, যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। যেহেতু লাস্ট এলিমেন্টটা ইনক্লুডেড না, এই জন্য আমি 101 লিখলাম, এবং চাচ্ছি যে প্রতিবার 5 করে আমাদের বাড়বে আই এর ভ্যালু। তাহলে আমি কমা দিয়ে থার্ডে হচ্ছে এই ইনক্রিমেন্টের ভ্যালুটা বলে দিব। তাহলে তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে দেখো আই এর সাথে প্রতিবার 5 যোগ করে করে আমাদের নাম্বারগুলো প্রিন্ট হচ্ছে। তাহলে রেঞ্জ হচ্ছে আমাদের 3টা এলিমেন্ট সাপোর্ট করে। আমি যদি এটাকে এখানে লিখে দিই, প্রথম এলিমেন্টটা হচ্ছে স্টার্ট কোথায় হবে রেঞ্জের, দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে স্টপ কোথায় হবে, আর তৃতীয় এলিমেন্টটা হচ্ছে প্রতিবার কত করে বাড়বে। যেটা ইনক্রিমেন্ট না লিখে এটা স্টেপ লিখে দিই, এটাকে আমরা স্টেপও বলি। তাহলে রেঞ্জ হচ্ছে 3টা প্যারামিটার সাপোর্ট করে, যে আমাদের স্টার্ট কোথা থেকে হবে, স্টপ কোথা থেকে হবে, কোথায় গিয়ে হবে, আর হচ্ছে প্রতিবার কত করে বাড়বে। তো তুমি যদি কোনো একটা না দাও তাহলেও কোনো সমস্যা নেই। যদি স্টেপ না দাও তাহলে বাই ডিফল্ট স্টেপ হিসেবে 1 ধরে নিবে, দ্যাট মিন্স প্রতিবার 1 করে বাড়বে। আর যদি তুমি শুধু একটা প্যারামিটার দাও, সেই ক্ষেত্রে হচ্ছে স্টার্টটাকে সে 0 থেকে ধরে নিবে। তার মানে হচ্ছে স্টপ প্যারামিটারটা মাস্ট সবসময় প্রোভাইড করতে হয়। দ্যাট মিন্স রেঞ্জের ভিতর যদি একটা প্যারামিটার লিখি সেটা স্টপ প্যারামিটার হবে। রেঞ্জ দিয়ে আমরা কিভাবে ফর লুপ কন্ট্রোল করতে পারি আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আমি একটা সিম্পল এখানে কোড লিখি, যে আমি চাচ্ছি আমাদের 1 থেকে 50 পর্যন্ত যত সংখ্যা রয়েছে সবগুলো সংখ্যা যোগফল বের করতে চাচ্ছি। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যোগফলটা রাখার জন্য সাম নামে একটা ভেরিয়েবল নিতে পারি। এখানে ধরে নিলাম যে সামের ভ্যালুটা হচ্ছে ইনিশিয়ালি 0। এবার আমরা একটা ফর লুপ চালাতে পারি, এই ফর লুপটা হচ্ছে এরকম হবে। তাহলে আমাদের রেঞ্জটা হবে এরকম, যে যেহেতু আমরা প্রথম 50টা সংখ্যা নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি রেঞ্জের ভিতর 51 পাস করলেই আমাদের হয়ে যাচ্ছে। একটা জিনিস একটু বলে দিতে হবে, রেঞ্জ যেহেতু 0 থেকে শুরু হয়, আমাদের স্টার্টিং ভ্যালুটা 1 করে দিতে হবে। ফর লুপের ক্ষেত্রেও আমাদের এখানে একটা কোলন ব্যবহার করতে হয়, এটা আমাদের ভুলে গেলে চলবে না। তা আমরা যেটা করব, সাম ইকুয়াল টু লিখবো, সামের সাথে আমরা আমাদের প্রতিবার এই ইন্ডেক্সের ভ্যালুটাকে যোগ করব। তাহলে আমরা যদি এই কাজটি করি,
তাহলে আমাদের 1 থেকে 50 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল চলে আসবে। আমি জাস্ট রেজাল্টের ভিতর এখন রেজাল্টটাকে প্রিন্টের ভিতর আমরা সামের ভ্যালুটাকে প্রিন্ট করে দিব। তো আমি যদি এটাকে রান করাই, আমাদের 1 থেকে 50 পর্যন্ত যত সংখ্যা আছে এই সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে 1275। তাহলে আমরা চাইলে এইভাবে খুব সুন্দরভাবে আমাদের লুপ ব্যবহারের মাধ্যমে খুব সহজেই আমাদের অনেকগুলো সংখ্যার যোগফল বের করতে পারি। আচ্ছা, রেঞ্জের আরেকটা ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে তুমি চাইলে রেঞ্জকে রিভার্স অর্ডারেও রান করাতে পারো। দ্যাট মিনস হচ্ছে আমি চাচ্ছি যে 50 থেকে কাউন্ট করা শুরু করবে, 1-এ এসে শেষ হবে। দ্যাট মিনস প্রতি স্টেপে হচ্ছে ভ্যালু কমতে থাকবে। আগে আমরা দেখিয়েছি ভ্যালু বাড়ছে, আমরা চাইলে এখানে রেঞ্জে ভ্যালুটাকে কমাতেও পারি। দ্যাট মিনস দ্বিতীয়বার লুপ ঘুরলে 49 হবে, 48 হবে, এভাবেও আমরা করতে পারি। তো এটি করার নিয়ম হচ্ছে কোনো কিছুই চেঞ্জ হবে না, আমরা আগের মতোই এখানে দিব কোথায় এসে শেষ হবে এটা লিখে দিলাম। আর তৃতীয় এলিমেন্টটা হচ্ছে আমাদের 1-1 করে লুপে কাউন্টটা কমবে। আমি যদি রান করি, দেখো আমাদের যোগফলটা কিন্তু সেমই আছে। তাহলে এটার ক্ষেত্রেও যে স্টপ এলিমেন্টটা দিবা সেটা হচ্ছে ইনক্লুডেড থাকবে না। আমরা চাচ্ছিলাম যে আমাদের 50 থেকে 1-1 করে কমাতে। তাহলে স্টার্টিং এলিমেন্ট হচ্ছে আমাদের 50, প্রতিবার 1-1 করে কমবে, আমরা হচ্ছে 0 পর্যন্ত সেটাকে কাউন্ট করেছি। আচ্ছা, আমি চাইলে 0টাকে এখানে লিখে দিতে পারি, তাহলেই হচ্ছে। তাহলে এখানে -1 স্টেপ দিয়ে বোঝানো হচ্ছে প্রতিবার আমাদের লুপটা একবার করে কমবে। তুমি চাইলে এখানে হচ্ছে লুপটাকে 5 করেও কমাতে পারো। আমি তাহলে প্রতিবার 5 করে কমিয়ে জাস্ট নাম্বারগুলোকে প্রিন্ট করি। সরি, আমি সামের ভ্যালু প্রিন্ট করেছি, এটা হবে আই এর ভ্যালু। তাহলে দেখো প্রতিবার 5 করে করে কমিয়ে আমাদের ভ্যালুগুলো প্রিন্ট হয়েছে। যেহেতু আমি লাস্ট এলিমেন্ট হিসাবে 0কে দিয়েছি, তাহলে 0 ইনক্লুডেড থাকবে না, যার কারণে লুপটা 5-এ এসে শেষ হয়ে গিয়েছে। নেক্সট হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, যে এখানে তো আমরা নাম্বার নিয়ে কাজ করেছি, আমরা চাইলে স্ট্রিং ভ্যালুর উপরেও লুপ চালাতে পারি। আমি একটা স্ট্রিং ভ্যালু কপি করে নিলাম, আমাদের সার্কের যে দেশগুলো রয়েছে সেটি। এখন আমি চাইলে একটা লুপ চালিয়ে প্রিন্ট করতে পারি। আমি ধরো যে প্রিন্ট করতে চাচ্ছি সার্কের মেম্বার দেশগুলোকে, তাহলে আমি যেটা করতে পারি এরকম লিখতে পারি ফর দিয়ে কান্ট্রির ভ্যালু। এখানে আসলে কান্ট্রি লিখতে হবে এমন কিছু না, তুমি চাইলে এখানে সিও লিখতে পারো, যে কোনো নাম দিলেই হবে, এটা আসলে একটা ভেরিয়েবল। তো আমি ধরে নিচ্ছি যে কান্ট্রি ইন দিয়ে আমরা লিস্টের ভিতরের এলিমেন্টগুলোকে চেক করব। যদি এই কান্ট্রি ভ্যালুটা সার্কের ভিতরে হয় তাহলে এই ফর লুপটা চলতে থাকবে। এবার আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে জাস্ট প্রিন্ট ভ্যালুটাকে কল করব এবং প্রিন্টের ভিতর লিখে দিব আমাদের কান্ট্রি ইজ এ মেম্বার অফ সার্ক। তাহলে এটা যদি আমরা লিখে দিই তাহলে এই জিনিসে আমাদের আউটপুট আসবে প্রতিটা দেশের নাম, এরপরে প্রিন্ট হবে ইজ এ মেম্বার অফ সার্ক। আমরা যদি লুপটা রান করে দেখি, যে খেয়াল করে দেখো আমাদের 7টা দেশ রয়েছে, 7বার এই জিনিসটা প্রিন্ট হয়েছে। দ্যাট মিনস আমাদের যে কোনো একটা লিস্টকে ইটারেশন করা খুবই ইজি। আমরা ইন অপারেটরটাকে ইউজ করে খুব সহজেই ফর লুপের মাধ্যমে আমাদের আমাদের লিস্টটাকে ইটারেট করতে পারি। রেঞ্জের আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে রেঞ্জ দিয়ে আমরা খুব সহজেই বড় একটা লিস্ট তৈরি করতে পারি। যেমন আমি যদি একটা লিস্ট তৈরি করতে চাই, ধরো যে এই লিস্টটা হচ্ছে নাম্বারের একটা লিস্ট, তাহলে আমি জাস্ট ফার্স্টে হচ্ছে রেঞ্জ এই অপারেটরটাকে কল করব। আমি চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা নিয়ে একটা লিস্ট করতে।
তাহলে রেঞ্জ দিয়ে 1 থেকে 10কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, স্ট্যাটিক এলিমেন্ট আর লাস্টে আমাদের এন্ডিং এলিমেন্ট বলে দিলাম। যেহেতু 11 লেখা হয়েছে তাহলে 10 পর্যন্ত আমাদের রেঞ্জে থাকবে। তাহলে লিস্ট তৈরি করার জন্য আমাদের এক্সট্রা যেটা করতে হবে রেঞ্জ লেখার পর, সেটা হচ্ছে লিস্ট নামে একটা মেথডকে কল করতে হবে। আমরা যদি এই কাজটি করি আমাদের আসলে নাম্বারের একটা লিস্ট তৈরি হবে। আমি একটু প্রিন্ট করে তোমাদের দেখাই যে এটা আসলে লিস্ট তৈরি হচ্ছে। তাহলে এই কোডটাকে যদি আমরা রান করি, যে দেখো আমাদের 1 থেকে 10 পর্যন্ত লিস্ট তৈরি হয়ে গেছে। তাহলে বড় কোনো লিস্ট যখন আমরা তৈরি করতে চাই আমাদের এইগুলোকে ম্যানুয়ালি লেখার দরকার নেই। আমাদের শুধুমাত্র আমরা যদি এই রেঞ্জকে কল করে সেটাকে লিস্ট মেথডে পাস করে দিই তাহলে আমাদের লিস্ট তৈরি হয়ে যাবে। আমরা আজকে অনেক কিছু দেখে ফেলেছি, আজকে শুধুমাত্র আরেকটি টপিক দেখব, সেটি হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ফর লুপের ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সটা আমরা নর্মালি হচ্ছে আমাদের ফর লুপের এখানে সাথেই লিখে দিই। হোয়াইল লুপের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে কন্ট্রোল করা লাগবে। তাহলে হোয়াইল লুপের জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ইন্ডেক্স তৈরি করে নেব হোয়াইল লুপের জন্য। এবার হচ্ছে আমরা হোয়াইল কিওয়ার্ডটা লিখব। এবার আমরা ওই কন্ডিশনটা লিখব কখন এই কন্ডিশনটা ব্রেক হলে আমাদের হোয়াইল লুপ থেকে বের হয়ে আসবে। তো আমি চাচ্ছি যে 0 থেকে শুরু করে 5-এর আগ পর্যন্ত আমাদের সবগুলা নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি। আমি আগে লুপটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর আমি এক্সপ্লেন করতেছি যে এটা আসলে কি করতেছে। তাহলে হোয়াইল চেক করবে আই এর ভ্যালু কি 5-এর চেয়ে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে ওই নাম্বারটিকে সে প্রিন্ট করবে। এরপর আমাদেরকে লুপটাকে কন্ট্রোল করার জন্য যেটা করতে হবে আমাদের এভাবে আই ইকুয়ালস টু বলে দিতে হবে আই এর ভ্যালুটা কতবার করে বাড়বে। তাহলে আমরা যদি এই লুপটাকে রান করি এটা 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে। আমি এখন তোমাদেরকে কম্প্যারিজনের জন্য এটার ইকুইভ্যালেন্ট ফর লুপটাও দেখাচ্ছি। এটার ইকুইভ্যালেন্ট ফর লুপ হবে এরকম যে ফর আই ইন রেঞ্জ 5। আমরা এখানে কিছু যদি নিউ লাইন ক্যারেক্টার প্রিন্ট করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো উপরের লুপটা হচ্ছে ফর লুপের জন্য কাজ করেছে, আমাদের এই পোর্শনটুকুর আউটপুট। আর নিচের হোয়াইল লুপের জন্য কাজ করেছে এই পোর্শনটুকুর আউটপুট। আর নিচের আমাদের যেই প্রিন্টটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ফর লুপের জন্য আউটপুট। তাহলে আমি তোমাদেরকে দেখিয়েছি একই ফর লুপের ইকুইভ্যালেন্ট হোয়াইল লুপটা কি হবে। তো এখন তুমি যদি চাও যে স্টার্টিং এলিমেন্টটা চেঞ্জ করতে, যেটা হচ্ছে আমরা এখানে 1 কমা দিয়ে লিখতাম, আমাদের হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে হচ্ছে সেটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এই আই এর ভ্যালু আমরা এখানে ইনিশিয়ালি যা দিব সেটাই হচ্ছে আমাদের রেঞ্জের স্টার্টিং এলিমেন্টটা। তাহলে আমি যদি আবার রান করি এবার হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হবে দুটি লুপই। এবার তুমি চাচ্ছ যে ইনক্রিমেন্ট 1 করে না বাড়িয়ে 2 করে বাড়াতে, যেটা হচ্ছে আমরা এখানে স্টেপের ভ্যালু হিসাবে দিতাম রেঞ্জের ভিতর। এই জিনিসটা তোমাকে হোয়াইল লুপে হচ্ছে এখানে করতে হবে। যদি এখানে প্লাস ইকুয়ালস টু 2 দাও তাহলে প্রতিবার স্টেপে 2 করে বাড়বে। যে দেখো আউটপুটটা সেম আসতেছে। তো আশা করি তোমরা ফর আর হোয়াইল লুপটা ভালো মতো বুঝতে পেরেছো। এখানে আমরা মূলত যে কোনো ফর লুপকে হোয়াইল লুপ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তোমরা তোমাদের প্রোগ্রামিংয়ের সুবিধা অনুযায়ী এই জিনিসগুলোকে তোমরা ব্যবহার করবে, যে কোনখানে তোমাদের ব্যবহার করলে কোন লুপটাকে ব্যবহার করলে তোমাদের ভালো হয় আর কি। তো আমি তোমাদের হোয়াইল লুপের সাথে, এটা আসলে হোয়াইল লুপ না, এটা ফর লুপেও ব্যবহার করা যায়। লুপের দুটো কিওয়ার্ড রয়েছে, একটাকে আমরা বলি হচ্ছে ব্রেক আর একটাকে বলি হচ্ছে কন্টিনিউ। আমি জাস্ট তোমাদের ছোট দুটো এক্সাম্পল দেখিয়ে দিই যে আমরা এই দুটোকে কিভাবে ব্যবহার করতে পারি। ধরো আমি একটা প্রোগ্রাম লিখতে যাচ্ছি যে প্রোগ্রামটি ইউজার থেকে ইনপুট নেবে এবং ওই সংখ্যাটার স্কোয়ার প্রিন্ট করে দেখাবে। তো এই প্রোগ্রামটি নাম্বারগুলো ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ইউজার কিবোর্ডে 0 প্রেস করছে।
তাহলে আমরা এই কোডটা যেভাবে করতে পারি সেটা হচ্ছে while-এর পর আমরা নর্মালি যে কন্ডিশনটা চেক করি, এখানে যেমন ছিল i less than 5, আমি কন্ডিশনের ভ্যালুটা বুলিয়ান ট্রু করে দিতে পারি। তাহলে এটা মিন করতেছে যে এই হোয়াইল লুপটা আসলে অনন্তকাল ধরে চলতে থাকবে, কখনো শেষ হবে না। আচ্ছা, আমি এরপর হচ্ছে ইউজার থেকে একটা ইনপুট নিব। এই ইনপুটটা হবে যে প্লিজ এন্টার এ নাম্বার, তার মানে ইউজার একটা নাম্বার এন্ট্রি দিতে থাকবে। তাহলে এই লুপটা আসলে অনন্তকাল ধরে চলতে থাকবে। আচ্ছা, এখানে n এর ভ্যালুটা কিন্তু স্ট্রিং, এই কারণে আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি। তো এখন আমি যেটা করতে পারি যে স্কোয়ার প্রিন্ট করার জন্য আমি হচ্ছে এখানে তোমার লিখে দিতে পারি স্কোয়ার ইজ, জাস্ট আমি স্কোয়ার প্রিন্ট করার জন্য n ইন্টু n করে দিলে স্কোয়ার প্রিন্ট হয়ে যাবে। এই কোডটা আপাত দৃষ্টিতে কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হচ্ছে যেহেতু হোয়াইলের কোনো এক্সিট কন্ডিশন নাই যে কখন হোয়াইল শেষ হবে, তার মানে হচ্ছে এই লুপটা অনন্তকাল ধরে চলতে থাকবে। তো আমি চাচ্ছি যদি ইউজার 0 প্রেস করে তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আমি এখানে যদি লিখে দিই প্রেস 0 টু এক্সিট, তাহলে আমি চাচ্ছি এই কাজটি করতে যে ইউজার যদি 0 প্রেস করে তাহলে হচ্ছে আমাদের কোডটি বন্ধ হয়ে যাবে। তাহলে এই কাজটি আমরা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে চেক করে দেখতে পারি যে ইউজারকে আসলেই 0 দিয়েছে কিনা। তাহলে এই জিনিসটা চেক করার জন্য আমাদের একটা ইফ লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা চেক করে দেখব আমাদের যে ইনপুট রয়েছে n, তার ভ্যালু কি 0 কিনা, এবং এই লজিকটা অবশ্যই ইনপুটটাকে ইন্টিজারে কনভার্ট করার পরে করতে হবে, কারণ আমরা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করছি। যদি আমাদের ভ্যালুটা 0 হয় তাহলে আমাদের মেইন গোল হচ্ছে প্রোগ্রাম থেকে বের হয়ে আসা। দ্যাট মিনস আমাদের যেহেতু এখানে শুধুমাত্র একটি হোয়াইল লুপ রয়েছে, লুপ থেকে বের হয়ে আসা। এই কাজটি আমরা সহজে করতে পারি ব্রেক স্টেটমেন্টের সাহায্যে। শুধু ব্রেক কথাটি লিখে দিলেই আমরা লুপের বাইরে চলে আসব। তাহলে আমরা যদি কোডটিকে রান করে দেখাই, তুমি এখানে যদি একটা নাম্বার এন্ট্রি দাও, 4 দিলাম, দেখো এটার স্কোয়ার দেখালো এবং লুপটাকে দ্বিতীয়বার আবার চলতেছে। আমি যদি 5 দিই, মানে যতবার তুমি লেখো না কেন এই লুপটা চলতেই থাকবে। তাহলে আমাদের কখন বন্ধ হবে, যদি কেউ 0 লিখে এন্টার চাপ দেয়, তাহলে তখন হচ্ছে আমাদের এই ইফ কন্ডিশনটা ট্রু হবে, তখন আমাদের ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে আমরা লুপ থেকে বের হয়ে আসব। আচ্ছা, এবার মনে করো যে তুমি তোমার ইনপুটের কিছু অংশ হচ্ছে প্রসেস করতে চাচ্ছ না, যেমন তুমি চাচ্ছ শুধুমাত্র পজিটিভ নাম্বারের স্কোয়ার বের করতে। নেগেটিভ নাম্বার যদি কেউ এন্ট্রি দেয় তাহলে আমরা ওই ইনপুটটার স্কোয়ার দেখাবো না। এই ধরনের কাজটা আমরা কিভাবে করতে পারি? তাহলে আমাদের উপরের জিনিসগুলো সেম থাকবে, আমাদের পুরো কোডে কোনো চেঞ্জ হবে না। আমরা এক্সট্রা আরেকটা ইফ স্টেটমেন্ট অ্যাড করব, যেটা চেক করবে আমাদের সংখ্যাটা কি পজিটিভ কিনা, তাহলে এটা নেগেটিভ কিনা। এটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই কম্প্যারিজনটা আমরা লিখতে পারি। তাহলে ইফের পরে আমাদের n এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয়, তার মানে আমরা বুঝলাম যে ইউজার আসলে একটা নেগেটিভ নাম্বার ইনপুট দিয়েছে। তাহলে আমরা যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে আমরা জাস্ট লিখে দিব যে প্লিজ এন্টার এ পজিটিভ নাম্বার। এখন এটা লিখে দেওয়ার পর আমরা তো চাচ্ছি যে পরবর্তীবার যাতে আবার লুপটা কন্টিনিউ করে, দ্যাট মিনস ইউজারের কাছ থেকে যাতে আবার আমরা নাম্বার ইনপুট নিতে পারি। তাহলে এই জিনিসটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে। কন্টিনিউ মিন করে হচ্ছে আমাদের ইফের এই কন্ডিশনটা যদি ট্রু হয়, আমাদের ইফের এই লাইনটা প্রিন্ট করব, তারপর কন্টিনিউ যখন পাবো তখন আর নিচের অংশগুলো এক্সিকিউট করবে না। তাহলে আমাদের গোল ছিল যদি কেউ নেগেটিভ নাম্বার আমাদেরকে ইনপুট দেয় তাহলে আমরা তার স্কোয়ার নাম্বারটা শো করব না। তাহলে কন্টিনিউ যখনই আমার পেয়ে যাবে তখন হচ্ছে লুপ এখান থেকে আর নিচের দিকে যাবে না, লুপটা আবার শুরু থেকে শুরু হবে। তাহলে আমি যদি তোমাকে এখানে রান করে দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো প্রথমে আমরা 4-এর জন্য দেখলাম যে স্কোয়ার হচ্ছে 16, কেউ এখানে ভুলে নেগেটিভ নাম্বার দিল।
তাহলে দেখো নেগেটিভ নাম্বারের আমাদের স্কোয়ার করলে এটার আউটপুট আসার কথা হচ্ছে +1, কিন্তু আমাদের যেহেতু এখানে আমরা কোডে লিখে দিয়েছি যে প্লিজ এন্টার এ পজিটিভ নাম্বার, তারপর আমরা কন্টিনিউ কিওয়ার্ডটাকে ব্যবহার করেছি, যার কারণে আমাদের পরবর্তীতে যে অংশটা আমাদের হোয়াইল লুপের সেই অংশটা আর আমাদের কাজ করেনি। তাহলে কন্টিনিউ দিলে আমাদের কন্টিনিউর পরের অংশটা আর এক্সিকিউট করবে না, লুপটা আবার শুরু থেকে শুরু হবে। দেখো আমার কাছে আবার আরেকটা নাম্বার এন্টার দিতে চাচ্ছে, ইনপুট আকারে চাচ্ছে, দ্যাট মিনস এই লাইনটা আবার নতুন করে এক্সিকিউট হচ্ছে। তাহলে যখনই আমি নেগেটিভ নাম্বার দিব তখন হচ্ছে এই কন্টিনিউ স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, তার মানে হচ্ছে আমাদের এই নিচের অংশগুলো আর রান করবে না, লুপটা আবার শুরু থেকে শুরু হবে। আর এক্সিট করার জন্য আমি যখন 0 চাপ দিব তখন হচ্ছে এই ইফ কন্ডিশনটা ট্রু হবে, তখন হচ্ছে আমাদের ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। তাহলে লুপের ভিতর ব্রেক আমরা ইউজ করব যদি লুপ থেকে বের হয়ে যেতে চাই কোনো কন্ডিশন ট্রু হলে, আর কন্টিনিউ স্টেটমেন্টটা ইউজ করব যদি লুপটাকে আবার শুরু থেকে শুরু করতে চাই কোনো কন্ডিশন ট্রু হলে। তো আজকে আমাদের আলোচনা মোটামুটি এতটুকুই। আমরা আসলে অনেকগুলো জিনিস তোমাদেরকে দেখিয়েছি। আমি চেষ্টা করব তোমাদেরকে ছোটোখাটো কিছু টাস্ক দেওয়ার জন্য, যাতে তোমরা প্র্যাকটিস করে জিনিসগুলো আরেকটিও ভালোভাবে বুঝতে পারো। তো আজকে ক্লাস রিলেটেড যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোশ্চেন থাকে, তোমরা আমাকে লাইভ ক্লাসে এসে এই বিষয়গুলো সম্পর্কে জানাতে পারো। তো আজকে আমরা অনেকগুলো কোডিং দেখেছি, সবাই বাসায় একটু ট্রাই করবে কোডগুলো, আশা করি কোডগুলো তোমরা বুঝতে পারবে। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে লাইভ ক্লাসে এসে এগুলো নিয়ে ডিসকাস করো। ধন্যবাদ সবাইকে।